নমস্কার। ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। মহাশিবরাত্রির শুভেচ্ছা এবং এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই আপামর জনসাধারণ রাজ্যে আমাদের প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা মহাশিবরাত্রির শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কিছু টিপ্পণী মন্তব্য এই বিষয়কে ভিত্তি করে আপনাদেরকে সম্বোধন করবেন আমাদের স্টেট এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সর্বশ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। সাংবাদিক বন্ধুরা, সবাইকে নমস্কার, ধন্যবাদ আমাদের এই সাংবাদিক বৈঠকে আজকে উপস্থিত হওয়ার জন্য। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপনারা সবাই অবগত হয়েছেন এবং আমরাও দলের তরফ থেকে আমাদের স্পষ্টীকরণ প্রদান করেছি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের উদ্দেশ্যে। আজকে খবরের কাগজগুলোতে দেখলাম যে গতকাল রাজ্যের মাননীয় সিপিআইএম দলের সম্পাদক সম্মানিত জিতেন্দ্র চৌধুরী মহোদয় ওনার সাংবাদিক বৈঠকে কিছু বক্তব্য উত্থাপিত করেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্যে রাজ্য থেকে যিনি আছেন তার বিরুদ্ধে সেখানে যে প্রশ্নগুলো উত্থাপিত করেছেন সেগুলো আমাদের দৃষ্টিতে এসছে। তার বাইরে কিছু ঘটনা বা বরাবর সিপিআইএম দল যেটা বলে আসছে, তথাকথিত মুখস্থ করা বক্তব্যের বাইরে এসে কোনো বক্তব্য তারা রাখতে পারছে না। কালকের সাংবাদিক বৈঠকে তারা যে কথাগুলো বলেছেন, প্রথমে তো বলছেন যে রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে মানুষের খাদ্য নেই, রাজ্যের মানুষের কর্ম নেই, একটা অরাজক পরিস্থিতি চলছে। আমাদের সরকার যখন গঠিত হয় 2018 সালে, আমার মনে আছে যে সরকার গঠনের 2 মাস 3 মাসের মধ্য থেকেই বা 2 মাস 3 মাস পর থেকেই সিপিআইএম দলের বিধায়করা বিধানসভায় বলছেন যে রাজ্যে খাদ্য নেই, কাজ নেই। মানে আজ থেকে প্রায় 4 বছর আগে যে কথাটা বলতেন এখনো একই কথা বলছেন যে রাজ্যে কাজ নেই, রাজ্যে খাদ্য নেই। অথচ আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনাদের কাছে এমন কোনো তথ্য আছে কিনা আমাদের মনে হয় না, বা যদি থেকে থাকে আপনারা বলতে পারেন, আমাদেরকে শেয়ার করতে পারেন যে ত্রিপুরা রাজ্যে কোথাও খাদ্যাভাব দেখা দিয়েছে বা গরিব অংশের মানুষ খাদ্য পাচ্ছে না বিজেপি সরকারের আমলে, এমন একটা উদাহরণ আপনারা আমাদেরকে দিন। সিপিআইএম দল নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য প্রতিদিন সাংবাদিক বৈঠক করছে এবং মিথ্যার সে বেশাদি মিথ্যা কথা বলে তারা বিগত দিনে রাজনৈতিকভাবে মিথ্যা কথা বলে সারা ভারতবর্ষ থেকে সরে গেছে। মানুষ তাদেরকে পরাজিত করেছে এবং ত্রিপুরাতেও মানুষ 18 সালে পরাজিত করেছে, তারপরেও তাদের সে দেউলিয়া পনা থেকে তারা সরে আসতে পারেনি। আজকে তাই আবার মিথ্যা কথা বলে রাজ্যে খাদ্য নেই, রাজ্যে কাজ নেই এই কথা বলে রাজ্যের মানুষকে তারা আবার বিভ্রান্ত করতে চাইছে। আমাদের রেগার কাজ হচ্ছে, বলছে রেগার কাজ নেই। প্রতিটা ব্লকে আপনারা খোঁজ নিয়ে দেখুন, প্রতিটা পঞ্চায়েতে আপনারা খোঁজ নিয়ে দেখুন, বছরে যেখানে 100 দিনের কাজের গ্যারান্টি রয়েছে সেখানে 80 দিন, 90 দিনের, 95 দিনের মতো কাজ হচ্ছে, যেটা সিপিআইএম এর শাসন থেকে অনেকটাই এগিয়ে। সিপিআইএম এর শাসনে যে রেগার কাজ হতো, রেগার কাজে অনৈতিকভাবে দুর্নীতি হতো, বিশালগড়ের কাণ্ড, কোটি কোটি টাকার কেলেঙ্কারি,
পেচারথল ব্লকের কাণ্ড, কোটি কোটি টাকার কেলেঙ্কারি, হেজামারা ব্লক, প্রতিটি ব্লকে আমরা তথ্য দিয়ে প্রমাণ করেছিলাম যে রেগার কাজে দুর্নীতি হচ্ছে, এবং এতে করে প্রাক্তন ডিওএফআই এর নেতার ভাইকে পর্যন্ত সাসপেন্ড হতে হয়েছিল, চাকরি খোয়াতে হয়েছিল, জেল খাটতে হয়েছিল বিশালগড় কাণ্ডের ঘটনাতে কেন্দ্র করে। আমাদের সময়ে এমন কোনো ঘটনা হয়েছে যে রেগার কাজে কোনো অফিসার দুর্নীতিগ্রস্ত হয়ে সেখানে জেল খেটেছে, বা কোনো ধরনের তদন্ত হয়েছে রেগার কাজের দুর্নীতি সম্পর্কে? বলছেন যে রেগার কাজে দুর্নীতি হচ্ছে। রাজ্যে নেগোসিয়েশন বাণিজ্য চলছে, প্রমাণ করুন। এবং এই বাণিজ্যে নাকি রাজ্যের আমলাদের একটা বড় স্তরের আমলারাও জড়িত রয়েছে। ওনাদের সময়ে সাজ্জাদ দকের আদা কেলেঙ্কারির নায়ক কে ছিল? জিতেনবাবু ভুলে যাবেন? যখন গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন সাজ্জাদ দকের আদা কেলেঙ্কারি, উনি গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকতে রাজ্যের গ্রাম উন্নয়নের কেলেঙ্কারিগুলো সম্পর্কে ভুলে গেলেন। বলছেন যে আমলারা জড়িয়ে রয়েছে। ওদের সময়ে দুর্নীতি ছিল তাদের প্রশাসনের অঙ্গের ভূষণ, পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত। আজকে তাই ওই গণ্ডির মধ্যে থেকে, গণ্ডি থেকে বাইরে আসতে পারেননি। সেই গণ্ডিতে থেকেই ওনারা বলছেন যে ত্রিপুরা রাজ্যেও দুর্নীতি হচ্ছে। বলছেন সরকারি আমলাদের বিরুদ্ধে, বলছেন নেশা, রাজ্য সরকার নাকি যুব সমাজকে নেশায় আচ্ছন্ন করে রেখেছে। বলতে লজ্জা হয় না? ওনাদের সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন, বর্তমানেও ধনপুর কেন্দ্র, সিপাহীজলা বিশাল অঞ্চল, নেশার সাগরে যুবকদেরকে ঢুকিয়ে রেখেছিলেন। ড্রাগস, গাঁজা, ফেন্সিডিল, এই ব্যবসা ত্রিপুরা রাজ্যে কারা করেছে শুরু? ওই যারা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তারা কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ করতেন? এখনো তাদের দলে এই সমস্ত নেশা কারবারিরা রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একটা উদাহরণ দিন যে বিগত সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন যে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সিপিআইএম দলের কোন নেতা মন্ত্রী বলেছে যে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বলছেন যে আমাদের সরকার নাকি যুবকদেরকে নেশার সাগরে আমরা আচ্ছন্ন করছি। বলতে লজ্জা থাকা দরকার। দেউলিয়া সিপিআইএম দল, জনবিচ্ছিন্ন সিপিআইএম দল ক্ষমতায় আসার সুযোগ নেই, তাই আজকে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্যে মানুষকে বিভ্রান্ত করছেন, এবং আগামী দিনে অন্য একটা দলকে ব্যবহার করে তারা ক্ষমতায় আবার ফিরে আসতে চাইছে। কি বলছেন? যে সেদিনকার ঘটনা, একথা বললেন না যে কামারপুকুর পাড়ের ঘটনার পর সেখানে বনমালীপুর বিজেপির মন্ডল অফিসে আক্রমণ কারা সংগঠিত করেছে তার নিন্দা করলেন না। পোস্ট অফিস চমুনে আমাদের মিছিলের উপর পেট্রোল বোমা নিক্ষেপ হয় তার নিন্দা করলেন না। বলছেন যে রাজ্যের তথ্যমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে হামলা হয়েছে। লজ্জা থাকা দরকার আপনাদের। পেট্রোল বোমা নিক্ষেপ হলো আমাদের মিছিলের উপর, সেখানে নিন্দা করলেন না। আমাদের জেনারেল সেক্রেটারির দেহরক্ষী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবিতে ভর্তি রয়েছে তার নিন্দা করলেন না। বলছেন আমাদের নেতৃত্বে হামলা হয়েছে। আমরা যদি না থাকতাম তবে আমাদের ছেলেদেরকে যারা মিছিলে ছিল তাদেরকে খুন করার চক্রান্ত হয়েছিল, প্রতিমা ভৌমিককে খুন করার চক্রান্ত হয়েছিল, আমার উপর আক্রমণ করে পেট্রোল বোমা ফেলার সেখানে চক্রান্ত হয়েছে, ইট পাক্কেল চোরা হয়েছে ওই পার্টি অফিস থেকে। আজকে ওই পার্টির পাশে এসে উনি দাঁড়িয়েছেন, নিন্দা জানাচ্ছেন, অথচ হামলার নিন্দা জানালেন না, পেট্রোল বোমার নিক্ষেপের নিন্দা জানালেন না, ইট পাক্কেল মারা হয়েছে আমাদের উপর সেগুলো নিন্দা জানালেন না, মন্ডল অফিস ভাঙচুর হয়েছে তার নিন্দা জানালেন না। কারণ জানাবেন না, এটাই এক্সপেক্টেড, এটাই আমরা আশা করি জানাবেন না। কারণ আগামী দিনে আপনারা বার্তা দিচ্ছেন, বন্ধুত্বের বার্তা দিচ্ছেন। কংগ্রেসকে ব্যবহার করে আগামী দিনে আপনারা শিখণ্ডী হিসাবে ব্যবহার করে ত্রিপুরা রাজ্যে 1993 এর কায়দায় আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চাইছে। ওনারা ভালো করেই জানেন যে কিছু করার মতো অবস্থানে নেই, তাই একে অপরের পরিপূরক হিসাবে কাজ করতে হবে। তারা আমাদেরকে সমর্থন করবে, আমরা তাদেরকে সমর্থন করব। সুযোগ বুঝে আবার সামনের নির্বাচনে ভোট কাটাকাটির রাজনীতি করে আবার ক্ষমতায় বসে যাব। কারণ সুন্দরভাবে যদি ভোট হয়
তবে ভোট কাটাকাটির রাজনীতি যদি না হয় তবে আগামী দিনে ক্ষমতায় আসার কোনো সেখানে সম্ভাবনা নেই। তাই ওই বলছেন জাতীয় দলের পার্টি অফিসে নাকি আমরা হামলা করেছি। পুলিশের সামনে ঘটনা হয়েছে, পুলিশের সামনে ঘটনা হয়েছে, 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, জামিন অযোগ্য ধারা শুনলাম সেখানে মামলা হয়েছে পুলিশের সামনে। তবে পুলিশকেও বলছেন মিথ্যা কথা বলছে, পুলিশকেও সেখানে বিগত দিনে আপনারা যেমন দলদাসে পরিণত করেছিলেন, এখন ভাবছেন যে হয়তো আমরা সরকার পুলিশকে পরিচালিত করছি। ছাদ থেকে পেট্রোল বোমা মারা হলো, তার নিন্দা করলেন না। ইট পাক্কেলের বৃষ্টি ছোড়া হলো, তার নিন্দা এক বাক্যও করলেন না। উল্টা আমাদেরকে বলছেন আমরা নাকি সেখানে হামলা হুজ্জুতি করেছি। উই নো আওয়ার কনস্টিটিউশনাল রাইট মিস্টার চৌধুরী। আমরা আমাদের সাংবিধানিক যে ক্ষমতা লিমিটেশন সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল, এবং তার জন্যই যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্যই আমরা মিছিলের নেতৃত্বে ছিলাম। আপনাদের মতন কাপুরুষ নয় আমরা, আপনাদের মতো দেউলিয়া নই আমরা। সামনে থেকে আমরা ঘটনা যেন আর অনভিপ্রেত কোনো ঘটনা না হয় তার জন্য আমরা সেখানে গেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, আক্রমণ করার জন্য নয়। আপনাদের মতো ঘোলা জলে মাছ ধরে আমরা রাজনীতি করতে চাই না, যেটা আজকে ত্রিপুরা রাজ্যে আমরা আকাশে বাতাসে সেটা গন্ধ শুনতে পাচ্ছি। 93-র পুনরাবৃত্তি আপনারা করতে চাইছেন ওই কংগ্রেস দলকে ব্যবহার করে। বন্ধুরা, দিল্লির দোস্তি, ত্রিপুরায় কুস্তি ছিল এতদিন, আজকে যারা কুস্তি করেছিলেন তারা আবার দোস্তির জন্য চলে গেছেন কমিউনিস্ট পার্টির সঙ্গে আতাত করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আপনারাও তাদেরকে রেসপন্স দিচ্ছেন যে আগামী দিনে আপনাদের চলতে হবে একসাথে, এবং এই কথা বলে ওই দলের প্রতি সমর্থন জানিয়ে আপনারা আগামী দিনে যে আপনাদের বোঝাপড়া রাজনৈতিকভাবে তার জন্যই আপনারা দরজা খোলা রাখছেন বলে আমরা মনে করি। রাজ্যের মানুষ 93-এর পুনরাবৃত্তি করবে না কমিউনিস্ট পার্টির হাতে ক্ষমতা দিয়ে। যদি মনে করে থাকেন যে ওই দলকে ব্যবহার করে তাদের প্রতি সেখানে সহানুভূতি দেখিয়ে আপনারা মানুষকে বিভ্রান্ত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসবেন, তবে একটা কথা বলে রাখবি, 1993 আর 2023-এর নির্বাচন এক নয়। 1993 বা 2023 এক নয়। সেই জিনিসটা মনে রাখার জন্য আমি আহ্বান জানাবো। এবং এই মিথ্যা কথা বলে মুখ্যমন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে, রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রীকে সেখানে আপনারা একিউজ করছেন যে আমাদের নেতৃত্বে হামলা হয়েছে, যেটা তার ভাষায়, তীব্র ভাষায় আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আগামী দিনে সিপিআইএম দল এবং পার্টি সম্পাদককে আসল ঘটনা জেনে শুনে বুঝে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনীতি করার জন্য শুধু সাংবাদিক সম্মেলন নয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য সাংবাদিক সম্মেলন নয়, মানুষকে সত্যটা বলারও সেখানে সৎসাহস আপনার থাকা দরকার আমরা মনে করি। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাবো। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। না, ব্যাপারটা সেটা নয়। আমাদের পার্টি অফিস যেখানে আক্রান্ত হয়েছে তখন মিছিলের পারমিশনের সেখানে যে সময়টুকু দরকার, অ্যাজ পার নর্মস আপনার 48 ঘন্টা আগে পারমিশন নিতে হবে। তো আমরা তো এখানে আমাদের কর্মীদেরকে বাঁচাতে হবে, আমাদের যে পার্টি অফিস আক্রান্ত হয়েছে তার প্রতিবাদ করতে হবে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি। এমন তো যারা কামরপুকুর পাড়ে কর্মসূচি করেছে তাদেরকেও তো পুলিশ পারমিশন দেয়নি। তারা কোত্থেকে পারমিশন নিয়েছে? তাদের কাছে তো পুলিশের পারমিশন ছিল না। তারা যে বনমালীপুর পার্টি অফিসে আক্রমণ করলো, আক্রমণ করার পারমিশন কে দিয়েছে? বোমা নিক্ষেপ করলো, পেট্রোল বোমা নিক্ষেপ করলো, ইট পাক্কেল ছুড়লো আমাদের শান্তিপ্রিয় মিছিলের উপর থেকে। পুলিশ ছিল আগে থেকে, আজকে তাই সেটা দায়বদ্ধতা স্বীকার করেই তো আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে সেখানে আমরা ছিলাম, আমাদের সাধারণ সম্পাদক ছিল, আমাদের নেতৃত্বরা ছিল, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। কিন্তু কংগ্রেস ভবনের উপর থেকে যে পেট্রোল বোমা ছোড়া হয়েছে, অনেক সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে ফুটেজটা রয়েছে, সেগুলোকে জনসমক্ষে প্রকাশ করুন, তাদেরকে আনমাস্ক করুন। কংগ্রেস ভবনের উপর হুলিগানিজম, বোমা তো আমরা আগেও বলেছি যে তৎক্ষণাৎ বোমা তৈরি হয়নি, নিশ্চয়ই আগে থেকে প্রিপারেশন ছিল বলে বোমা তৈরি করে রাখা হয়েছে, অস্ত্রের মজুদ ছিল। এবং পুলিশ যখন গ্রেপ্তার করলো বাকিদেরকে, আপনারা কি দেখলেন? ভবন থেকে বের করে আনলো তাদেরকে,
মানে তারা আগে থেকেই ভবনে মজুদ ছিল এবং তারা উপস্থিত ছিল সেখানে, এবং আক্রমণ করার পরিকল্পনা, নীল নকশা, এম্বুশ করে বসে থাকার যে তাদের যে চিন্তাধারা, সেটাই সেদিন প্রতিফলিত হয়েছিল আমাদের উপর আক্রমণ করার মধ্য দিয়ে, এবং সেটা তারা করলো। পুলিশ যা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকাই নিয়েছে। আমরা তো পুলিশের বিরুদ্ধে কোনো বক্তব্য নয়, আমাদের কোনো প্রশাসনের বিরুদ্ধে কোনো বক্তব্য নয়। ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশ যেটা কাজ করার কথা ছিল পুলিশ সেভাবেই কাজ করেছে এবং যথেষ্ট পজিটিভ ভূমিকা নিয়েছে। পশ্চিম জেলার পুলিশ, ওয়েস্টের ওসি বা অন্যান্য আধিকারিকরা যারা ছিলেন চেষ্টা করেছেন। আমাদের যারা কর্মীরা ছিলেন তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে পরিস্থিতি বিবেচনা করে, প্রয়োজনীয়তা অনুভব করে। পেট্রোল বোমা ফেলা হয়েছে, সেটাও তারা, অনেক পুলিশ কর্মী, আমাদের টিঙ্কু রায় সাহেব সাধারণ সম্পাদকের দেহরক্ষী সেখানে সিরিয়াসলি ইনজুর্ড, আপনারা দেখতে পারেন জিবি হাসপাতালে গিয়ে। এটা কারা করেছে? এটা আপনাদেরকে বিচার করতে হবে, বিবেচনা করতে হবে। আর সাংবাদিক বৈঠক ডেকে বলছেন যে আমরা আক্রমণ করেছি কংগ্রেস ভবনে। এর থেকে মিথ্যার বেসাদি এবং দেউলিয়াপনা রাজনীতিতে। পেট্রোল বোমা নিক্ষেপ করছে সেটা ওনারা দেখলেন না, ইট পাক্কেল চুলছে পার্টি অফিস থেকে সেটা ওনারা দেখলেন না, তার একটা নিন্দা পর্যন্ত করলেন না। নতুন সংস্কৃতি আমদানি করা হলো ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে, পেট্রোল বোমা নিক্ষেপ। রাজ্যের জনগণ এটাকে মেনে নেবে না, আমরাও মেনে নেব না। আপনি বলছেন সিপিএম ভোট ভাগাভাগির একটা সূত্র নিয়ে খেলার চেষ্টা করছে, এটা বললাম দলে কি এরকম পরিস্থিতি হয়েছে যে ভোট ভাগাভাগি হতে পারে? দেখুন, ভোট ভাগাভাগি আমাদের বক্তব্য আমরা খণ্ডন করেছি বিগত দিনেও, যে ওদের যেটার পলিসি, যে কংগ্রেসকে লেলিয়ে দিয়ে শিখণ্ডী বানিয়ে বিজেপি থেকে ভোট ভাগ করে তারা যদি মাঝখান দিয়ে বেরোতে পারে, এটা হচ্ছে তাদের পলিসি। 93 সালেও আমরা দেখেছিলাম তারা বাঁকা পথে ক্ষমতায় এসছে। কারণ কোন দল দিল্লিতে ছিল? নরসিমা রাওয়ের নেতৃত্বে কংগ্রেস দল। দিল্লির ক্ষমতাকে টিকে থাকার জন্য নরসিমা রাও ত্রিপুরাকে বলি দিয়েছিল, বামপন্থীদের হাতে তুলে দিয়েছিল নির্বাচনের আগের দিন রাষ্ট্রপতি শাসন জারি করার মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই তারা পেছনের দরজা দিয়ে আবার 23 সালে ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু দিল্লির 93 সরকার নরসিমা রাওয়ের ছিল, এখন হচ্ছে নরেন্দ্র মোদী। এমন কথা, আমি আপনার আসছি প্রসঙ্গে, এমন পরিস্থিতি তারা পারবে না, বাঁকা পথে তারা আসার সুযোগ নেই। তাই চাইছে বিজেপির যে ভোট সংখ্যাটা রয়েছে, বিগত দিনে যে ভোটটা সবাই মিলে পরিবর্তন করেছে, তার থেকে যদি একটা অংশ সরিয়ে নিয়ে যাওয়া যায় কংগ্রেসের দিকে, তবে হয়তোবা তাদের সেখানে লাভ হতে পারে। কিন্তু তারা সেটা ভুলে গেছে যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং একটা বিশাল সংখ্যায় কমিউনিস্ট পার্টিও সেদিন পরিবর্তনের সপক্ষে বিজেপি দলকে ভোট দিয়েছে, ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। তারা কখনো আর কমিউনিস্ট পার্টিকে পুনরায় ফিরতে মানে চাইছে না, ফেরাতে চাইছে না। তো স্বাভাবিকভাবেই এই দেউলিয়া রাজনীতি করে ঘোলা জলে মাছ ধরার যে চক্রান্ত বা তাদের যে মানসিকতা, সেটা কোনোদিনই সফল হবে না। কারণ ইতিমধ্যে তারা নিশ্চয়ই জানবে যে হাজার হাজার মানুষ ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেছে, যারা আর কখনো কমিউনিস্ট পার্টিতে ফিরে যাবে না। আর অন্য যে রাজনৈতিক দলগুলো, গতকালকে আপনার একটা সভা করেছে, সেখানে 150-200 লোক ছিল, বিভিন্ন জায়গা থেকে 200-250, বলছে যে 3000 লোক যোগদান করেছে। তো এই যে গোয়েবলসীয় কায়দায়, এখন আগে শুনতাম যে কমিউনিস্ট পার্টি গোয়েবলসীয় প্রচার করে, এখন দেখছি অন্য রাজনৈতিক দলগুলো যারা বিরোধিতা করছে ক্ষমতায় আসার জন্য গোয়েবলসীয় প্রচার করছে। আবার অন্য আরেক নেতারা বাবুরা বলছেন যে কমিউনিস্টদেরকে আমরা সহযোগিতা চাইছি, আগামী দিনে কমিউনিস্টকে সঙ্গে নিয়ে চলতে হবে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দেয়ার অ্যাকচুয়াল পলিটিক্যাল স্ট্যান্ড, দ্যাট ইজ নট ক্লিয়ার টু দ্য পিপল অফ আওয়ার স্টেট। এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। কখনো বলবে যে আমাদের লড়াই সিপিআইএম এর বিরুদ্ধে, সিপিআইএমকে শত্রু, এবং সিপিআইএমকে ক্ষমতা থেকে হাঁটাতে গেলে আমরা যে কোনো স্যাক্রিফাইসের জন্য প্রস্তুত রয়েছি। এখন বলছে যে আমাদের শত্রু বিজেপিকে হারাতে হবে, কোন দল ক্ষমতায় আসবে সেটা দেখার কোনো বিষয় নয়। তো এটা হচ্ছে রাজনৈতিক দেউলিয়াপনা, এবং কমিউনিস্ট পার্টিও রাজনৈতিকভাবে যে দেউলিয়া, তার প্রমাণ আমরা গতকাল সাংবাদিক বৈঠকে দেখতে পেলাম পার্টির সম্পাদকের বক্তব্যের মাধ্যমে। না, আমি যেটা বলছিলাম যে দলের ভোট ভাঙিয়ে নেওয়ার যে তারা অপচেষ্টা বা যাই বলছেন আপনি, তারা যে চিন্তাটা করছে সেটা কতটুকু তারা সফল হতে পারে? বা আমি তো বললাম আমার বক্তব্যে, সেটা কোনোদিনও সফল হবে না। 1993-তে একবার ইনডাইরেক্টলি অন্যভাবে এসছে, দিল্লিকে ব্যবহার করে। এখন আর দিল্লিতে ব্যবহার করার কোনো স্কোপ নেই, এখন চাইছে ভোট কাটাকাটি করে করতে। কিন্তু
কোনো অবস্থাতেই সেটা হবে না, কারণ ইতিমধ্যে মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, বিজেপি সরকারের নেতৃত্বে আমাদের যে উন্নয়ন চলছে, বা আমাদের যে একটা পার্টি উইথ এ ডিফারেন্স বা অ্যাডমিনিস্ট্রেশন উইথ এ ডিফারেন্স, ওই জিনিসটা আমরা বোঝাতে মানুষের কাছে সক্ষম হয়েছি। প্রতিটা ক্ষেত্রে দলবাজির ঊর্ধ্বে উঠে প্রশাসন আমরা পরিচালনা করছি, প্রতিটি ক্ষেত্রে। বলুন চাকরির ক্ষেত্রে, সাংবাদিক বৈঠকে উনি বলছেন গতকাল টিএসআর এর চাকরি হয়েছে, দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে। যদি আপনারা সাংবাদিক বন্ধুরা, যদি টিএসআর এর চাকরিতে দুর্নীতি হতো, কমিউনিস্ট পার্টির ঘরের লোকরা কি করে চাকরি পায়? একটা টেরা ছেলেও চাকরি পেয়েছে। সেটা ইন্টারভিউর মাধ্যমে পেয়েছে। টেরা ছেলে। টেরা ছেলে পেয়েছে কিনা আমার কাছে আসেনি, বা স্বরাষ্ট্র দপ্তরের কাছে আসেনি, কিন্তু যদি পেয়ে থাকে নিশ্চয়ই তার ফিজিক্যাল প্যারামিটার বা সেগুলি স্বরাষ্ট্র দপ্তর দেখেছে, পরীক্ষার মাধ্যমে যেহেতু চাকরি হয়েছে। মানে এরকম আমি আপনাকে বলি, আপনি যখন টিএসআর বা পুলিশে চাকরি দেবেন, আপনার একটা মাপকাঠি রয়েছে যে আপনার হাইট এত হতে হবে, আমার চেস্টের এত সাইজ হতে হবে, আমার ওয়েট এত হতে হবে। কিন্তু আপনি যখন টিপিএসসিতে ফেস করে টিপিএস দেবেন, মানে টিসিএস টিপিএস দেবেন, আপনার হাইট যতটুকুই হোক, আপনি যদি কোয়ালিফাই করেন, আপনি টিপিএস কিন্তু পাবেন। মিনিমাম মেডিকেল মতো একটা নিতে হবে। মিনিমাম মেডিকেল সে কোয়ালিফাই করেছে, তবেই তো সেটা পেয়েছে। তবে সেটা আপনি যদি এটা বলেন, তবে ট্রান্সপারেন্সি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, তবে কোর্ট রয়েছে। ট্রান্সপারেন্সি নিয়ে কারো তো হিম্মত হয়নি চ্যালেঞ্জ করতে। আপনারা একটা সাংবাদিক বন্ধুরা বলুন, তবে কমিউনিস্ট পার্টির ঘরের ছেলেরা কি করে চাকরি পেল? আমাদের ঘরের ছেলেরাও তো তাতে সেখানে ক্ষোভ প্রকাশ করেছে যে কমিউনিস্ট পার্টির ছেলে পেয়েছে। সেই জিনিসগুলো শুধু মানে সমালোচনা করার জন্য নয়, বলছে অনিয়ম হয়েছে। আসলে ঠান্ডা করে বসে এসি রুমের মধ্যে বসে কথা বলতে অনেক সুবিধা। ওনাদের সময় তো আমরা দেখেছি কি ধরনের চাকরি দিয়েছেন। অর্থের বিনিময়ে নেতা মন্ত্রীদের কাছের লোককে চাকরি প্রদান করা হয়েছে। আমাদের তো কোনো পার্টি অফিস জ্বলেনি, আমাদের তো নেতা মন্ত্রীদের উপর উত্তম মধ্যম পড়েনি, দুর্নীতিতে আমাদের কোনো নেতা বা নেতার ভাই জেলে যায়নি, চাকরি থেকে বরখাস্ত হয়নি, এমন উদাহরণ নেই এই সরকারের আমলে। সুতরাং তারা আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখুক, তারপর তারা বলুক যে আমাদের সরকারের মধ্যে কোনো দুর্নীতি রয়েছে। আরেকটা বিষয়, শনিবারের ঘটনায় পুলিশে দুটা সৎপ্রণোদিত একটা মামলা নিয়েছে, আর একটা রাজনৈতিক দলের পক্ষে একটা মামলা করা হয়। দেখা যাচ্ছে যে দ্বিতীয় মামলাটা পুলিশ এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি। এই বিষয়ে কি বলবেন, পুলিশের ভূমিকা নেই? পুলিশ উদ্যোগ নেবে ইনভেস্টিগেশনের মাধ্যমে। সমস্ত কিছু ঘটনা পুলিশের সামনেই হয়েছে। তো পুলিশ যতক্ষণ না নিজেকে স্যাটিসফাই করতে পারবে ইনভেস্টিগেশনের মাধ্যমে, নিশ্চয়ই পুলিশ কেন ব্যবস্থা গ্রহণ করবে? যাই ব্যবস্থা গ্রহণ করবে, ইনভেস্টিগেশন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত ঘটনা তো পুলিশের সামনে, মামলা করলেই তো হবে না, তাকে স্ট্যান্ড করাতে হবে, সাবস্টেন্সিয়েট করতে হবে। তো সমস্ত ঘটনা পুলিশের সামনে, পুলিশকে নতুন করে বলতে হবে না কিছু। কে পেট্রোল বোমা মেরেছে, কে ইট পাক্কেল মেরেছে, সমস্ত কিছু পুলিশের সামনেই হয়েছে। স্যার, আজকে ধর্মনগরের দুইটা সভা একসঙ্গে, একটা হচ্ছে কংগ্রেসের আর একটা হচ্ছে আপনাদের বিজেপি দলের সভা। তো সেখানে দুইটা সভা একসঙ্গে একদিনে একই এলাকায় কি রকম ভাবে পারমিশন দেওয়া হয়েছে? সেটা পুলিশ দেখবে, ডিস্ট্রিক্ট পুলিশ রয়েছে, আমি ঠিক জানি না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি আপনার মতোই। নিশ্চয়ই বিজেপি দলের আগে থেকে কর্মসূচি ছিল। এখন নির্বাচনী সময় বা আগামী দিনে নির্বাচন, সামনে যুবরাজনগরের উপনির্বাচন, ধর্মনগর মহকুমার মধ্যেই যুবরাজনগর, তো সেখানে নির্বাচনী কর্মসূচি থাকতেই পারে আমাদের। তো অন্যায় কিছু রয়েছে? পরপর দুইটা ঘটনার পর একই জায়গাতে দুইটা দলের দুইটা সভা, সেটা কি করে হয়? আমি তো বললাম তো, এখন সেদিন যে কামারপুকুর পার সভা হয়েছে, পুলিশের তো সেখানে পারমিশন ছিল না, তারপরেও তো তারা জোর করে সভা করেছে। এখন তো তারা চাইছে প্রভোকেশন করে সেখানে ঝগড়া করতে বা নির্বাচনী সন্ত্রাস করতে। দিস ইজ দেয়ার পলিটিক্যাল এইমস এন্ড অবজেক্টস, টু আনরেস্ট দ্য স্টেট। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এখন আমার কারোর উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি না। তা আমাদের কর্মসূচি যে ধারায় চলছে সেভাবে চলবে। পুলিশ বিবেচনা করবে বা প্রশাসন বিবেচনা করবে কার পারমিশন রয়েছে কার নেই। এখন জোর করে যদি কেউ কর্মসূচি করতে চায় উইদাউট পারমিশন, তবে উই আর নট হেল্ড রেসপন্সিবল। রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে ভারতীয় আত্মীয় পড়ুয়ারা আপনাদের সরকার থেকে বা এই রাজ্য সরকার থেকে কি কোনো বার্তা পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারত সরকারের কাছে? আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী, আপনারা জানেন, বিমান, স্পেশাল বিমান পাঠিয়ে ভারতের যারা ছাত্রছাত্রীরা বা জনগণরা রয়েছেন ইউক্রেনে পড়াশোনা করেন, তাদেরকে আমাদের দেশে ফেরত এনেছেন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা তাদেরকে এয়ারপোর্টে গিয়ে ওয়েলকাম জানাচ্ছে। তো এটা বিগত দিনে আপনারা হয়েছে কিনা বা এটা বিচার করবেন, বিশ্লেষণ করবেন, এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেই সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে। সুতরাং
আমরা ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ভারতীয়রা ইউক্রেনে সেখানে আটকে পড়েছেন, আমরা আশা করব যে একজনও ভারতীয় যেন সেখানে আটকে না পড়ে থাকে, সেটা সুনিশ্চিত করবে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিজেপি সরকার। তার পাশাপাশি রাজ্যের কিছু পড়ুয়ারা সেখানে আটকে রয়েছে, তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা? নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ দপ্তর এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সেই বিষয়ে গ্র্যাজুয়ালি তো তাদেরকে সেখান থেকে ইভাকুয়েট করা হচ্ছে, সেখান থেকে তুলে এনে ভারতবর্ষে তাদের নিজস্ব জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করব তারা সুরক্ষিত থাকবে এবং অচিরেই তাদেরকে বিদেশে ফেরার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। আপনার কাছে যে প্রশ্নটা রাখছিলাম, যে আপনি যেটা বলছেন যে ওদের পারমিশন ছিল না, কিন্তু শনিবারের যে ঘটনায় ওনারা প্রেস মিটের মধ্যে বলেছেন যে সকাল 10:30টায় যখন ওনারা ইস্ট পিএসে গেছিলেন তখন ওনাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু ওনার সাথে এসডিপিও দেখা হয়নি। কিন্তু সভা যখন শুরু হয় ঠিক 3টে থেকে 3:30টার মধ্যে লোক আসছে, 45 মিনিট আগে সভা শুরুর 45 মিনিট আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় যে সভাটা এখান থেকে বন্ধ করে দেওয়ার জন্য, যে ওইখান থেকে বেরোনোর তাদের কোনো উপায় ছিল না। আপনাকে কে কি বলেছে আমি জানি না, পুলিশের আধিকারিক বলছেন যে ওনার কাছে পারমিশন ছিল না, আর যখন কর্মসূচি ছিল তার আগে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে থ্রু হোয়াটসঅ্যাপ হোক, এখন হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা কমিউনিকেশনের মোড, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক বা মেইলের মাধ্যমে হোক বা মেসেঞ্জারের মাধ্যমে হোক, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের কাছে পারমিশন নেই। তো স্বাভাবিকভাবেই উইদাউট পারমিশন, যদি আইনের প্রতি, সংবিধানের প্রতি কারোর শ্রদ্ধা থাকে, ভরসা থাকে, বিশ্বাস থাকে, উইদাউট অ্যাভেলিং প্রায়ার পারমিশন, দে শুড হ্যাভ নট গন ফর দ্য প্রোগ্রাম। এখন যদি প্রোগ্রাম হয়, আমি আপনাকে বলছি, যদি প্রোগ্রাম হয়, যদি আমি পারমিশন নিয়ে করি, তবে পুলিশ ইজ রেসপন্সিবল অর লায়েবল টু গিভ ইউ প্রোটেকশন। ইফ আই ডোন্ট অ্যাভেল দ্য পারমিশন, দেন পুলিশ ইজ নট রেসপন্সিবল ফর গিভিং ইউ প্রোটেকশন। ওনারা বলছেন যে পুলিশ কিছু করছে না, তো আপনারা তো পারমিশনই নেননি, পুলিশ কি করে করবে? আপনারা পারমিশন নেননি। ওনারা যেটা বলছে যে পারমিশন ছিল সেটা নয়, ইন্টিমেশন দেওয়া যে আমি প্রোগ্রাম করছি চিঠির মাধ্যমে, ইন্টিমেশন দেওয়া আর পারমিশন দেওয়া এক নয়। ইন্টিমেশন দেওয়া মানে আমি প্রোগ্রাম করছি। নাও ইট ইজ দ্য টার্ন অফ দ্য পুলিশ অর হোম ডিপার্টমেন্ট ওয়েদার টু গিভ পারমিশন অর নট। আপনারা আমাকে অ্যাপ্লাই করেছেন, আমি আপনাকে অ্যালাউ করব কিনা এটা পুলিশ বিচার করবে। সেটা পুলিশ করেছে এবং বলেছে যে আমরা পারমিশন দিচ্ছি না, তারপরেও তারা প্রোগ্রাম কিন্তু করেছে। স্যার সেই ক্ষেত্রে তো তাদের আরো একটা অভিযোগ রয়েছে যে এই ঘটনার পরপরই আপনাদের মিছিলকে সব দেওয়া হলো পারমিশন, ওদেরকে কেন দেওয়া হলো না এই বিষয়টা? না 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 না, আপনারা গুলিয়ে নিচ্ছেন। ওদের প্রোগ্রামটা ছিল আগে দিনের বেলা, আর আমাদের যে প্রসেশন বেরিয়েছে সেটা আমাদের মন্ডল অফিস আক্রান্ত হয়েছে তার প্রতিবাদ করে আমরা বের করেছি। তখন পারমিশন, আমি তো আগেই বললাম, তখন পরিস্থিতির বিবেচনা করে প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। যেটা আমাদের ঘটনা, পেট্রোল বোমা যেটার মধ্যে নিক্ষেপ করা হলো যেই কর্মসূচির মধ্যে, সেটা আমাদের কর্মসূচি, কারণ আমরা তো আগে থেকে জানতাম না যে এমন ঘটনা হবে। তো দেন এন্ড দেয়ার আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখন বিক্ষোভ মিছিল বের করব। কিন্তু তাদের যেটা এক সপ্তাহ আগে থেকে তৈরি করা, দিস ইজ এ ওয়েল ডিজাইন প্লট, যে আমরা এইভাবে করব, এইভাবে করব, পেট্রোল বোমা তৈরি করে রাখবো, এমন হলে মিছিল বেরোবে, তারপর মিছিলে পেট্রোল বোমা মারবো। প্রত্যেকটা জিনিসের আপনি সিকোয়েন্সটা মিলিয়ে দেখবেন, পরিষ্কার হয়ে যাবে যে কারা প্ল্যান করে করেছে, কারা প্ল্যান না করে মানে প্ল্যান করে করে। সুশান্তবাবু, আরেকটা ব্যাপার আছে, সেদিন নবাদল বাবুর নেতৃত্বে একটা যোগদান সভা হয়েছিল আপনার বিশালগড় এরিয়াতে। ওই দিনেই আবার বটজলাতে সিপিএম এর একটা যোগদান সভা ছিল, ওইটার মধ্যেও অ্যাটাক হয়েছে, কংগ্রেসেরটার মতো অ্যাটাক হলো, কিন্তু বিজেপির যোগদান সভায় কোনোভাবে কোনো কিছু ক্ষয়ক্ষতি হলো না। সেটাকে আপনি কিভাবে দেখেন? সেটা আপনি কি প্রশ্ন করলেন, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে বিজেপির যোগদানের সময় কে অ্যাটাক করবে? সেটাই তো আমার প্রশ্ন, যে অপোজিশন যেগুলো সেগুলোর যোগদান সভায় না, কন্টিনিউ কে অ্যাটাকটা কে করছে? বটজলাতে কে বাইক বাহিনী কি ফ্ল্যাগ নিয়ে গেছে? আগের প্রেস মিটে তো প্রশ্ন এসেছিল, বাইক বাহিনীর হাতে কি ফ্ল্যাগ ছিল? ওরা কি বলেছে যে ভারত মাতা কি জয়? এখন সিপিএম এর লোকজন তো বাইক বাহিনী পাঠাতে পারে, ঠিক আছে? ফ্ল্যাগ নেই বা কোনো আইডেন্টিটি নেই, কিন্তু এটা রাজ্যের বদনামের বিষয় না যে একটা এরকম দুষ্কৃতীরা শহরে ঘুরছে, এটা রাজ্যের। The same question, my dear friend, media friends, that you should raise the same question to the opposition parties also, to the leaders of the opposition parties.
they must also come out with such reply. আমরা শাসক দল বলে আমাদেরকে সেম বাইক বাহিনী কি আমাদেরই হতে পারে? সিপিআইএম এর বাইক বাহিনী নেই, বিরোধী দলের বাইক বাহিনী নেই, তাদেরকেও জিজ্ঞাসা করুন যে আপনাদের বাইক বাহিনী আছে কিনা। বাইক বাহিনী বিজেপির নয়। আমরা আগেও বলছি, টাইম এন্ড অ্যাগেন উই আর মেকিং ইট ক্লিয়ার টু ইউ অল যে বাইক বাহিনী আমাদের নয়। আমরা কোনো সময় ইন্ডালজেন্স দেই না বাইক বাহিনীদেরকে কোনো সভাতে গিয়ে আক্রমণ করার জন্য। ইট মে বি এ ডিপ রুটেড পলিটিক্যাল কনস্পিরেসি হেজড বাই দ্য আদার অপোজিশন পার্টিজ, মে বি, বাট ইট হ্যাজ টু বি তদন্ত হওয়া দরকার। পুলিশকে কি আপনারা বলবেন? নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে। বাইক বাহিনী যখন যেখানে যদি কোনো আক্রমণ ঘটে থাকে পুলিশ সেখানে ছুটে যাচ্ছে, কেস নিচ্ছে। আমাদের কোনো নেতৃত্ব কি বলছে বা মুখ্যমন্ত্রী বলছেন বা কোনো নেতৃত্ব বলছেন যে আপনারা কেস দেবেন না? আমাদের অনেক ছেলেরা এখনো জেলে রয়েছে। আপনারা গিয়ে দেখুন 18 সালে ক্ষমতায় আসার পর থেকে অনেক ছেলেরা ওই বিরোধী দলের থেকে সেখানে কেস করা হয়েছে, অনেক ছেলে জেলে গেছে, এখনো ট্রায়াল চলছে, এমন অনেক কেস রয়েছে। তো সেগুলোকে আপনারা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে না যে আমাদের যে পুলিশের কাজে কোনো আমরা হস্তক্ষেপ করি না, সেগুলো তো প্রমাণ করে। সেগুলোকে একটু হাইলাইট করার চেষ্টা করুন। স্যার 18 সালের নির্বাচনের পর থেকে বাইক বাহিনীর তাণ্ডব গোটা রাজ্যে বর্তমান সময় পর্যন্ত চলছে। সরকারে তো আপনারা রয়েছেন, আপনারা কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না? আমার রিপ্লাই আমি দিয়ে দিয়েছি এক্ষণে বাইক বাহিনী নিয়ে। নো মোর আনসার প্লিজ। বাইক বাহিনী নিয়ে এক্ষুনি আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। ইউ আর আস্কিং দ্য সেম কোশ্চেন টু অ্যাগেইন। থ্যাংক ইউ।